হিসাব বিজ্ঞানে মাত্র 250টি এমসিকিউ প্র্যাকটিস করো। হ্যাঁ, আবারও বলছি, যদি আমি এমসিকিউ 250টি প্র্যাকটিস করি, এর বাহিরে আমাকে একটাও এক্সট্রা প্র্যাকটিস করতে হচ্ছে না। তুমি 30টি প্রশ্নই কমন পেতে পারো। উদ্দীপক নির্ভর প্রশ্নগুলো আমি যে অধ্যায় থেকে সিলেক্ট করে দেব, যদি সেটা ভালো মতো বুঝতে পারো তাহলে 30 আউট অফ 30 পাওয়া পসিবল। তোমাকে কেউ 250টা এমসিকিউ দিয়ে বলেছে বলে এটা আমি বোর্ড প্রশ্ন 2015 থেকে 2024 পর্যন্ত বিশ্লেষণ করে আমি 200 এমসিকিউ মানে 250টি এমসিকিউ তৈরি করেছি তোমার জন্য, কেউ বলেছে? এক। 2 নাম্বার হচ্ছে, এই 200 এমসিকিউ 250টি এমসিকিউ পড়তে কয় দিন লাগবে? যেহেতু উত্তর পাশে ব্যাখ্যা সহ দেওয়া আছে, ছোট ছোট যে ম্যাথগুলো আছে সেটার ব্যাখ্যাটা পাশে দেয়া আছে, তাহলে যেসব শিক্ষার্থী আগে কখনো পড়োনি তাদের জন্য কিন্তু এটা প্র্যাকটিস করতে বেশি সময় লাগবে না, এবং আগামী প্রায় 3 মাসের মতো বাকি আছে, তুমি শুধু এই কোশ্চেনটাই বেশি বেশি প্র্যাকটিস করবে, এর বাইরে কিন্তু না। এক। এরপর হচ্ছে সিকিউ মানে সৃজনশীল। আমরা যে টোটাল তো 12টি অধ্যায়, সবগুলো অধ্যায় সৃজনশীল নাই, যেহেতু তোমাদের কোনো থিওরি নাই, অ্যাকাউন্টিংয়ে কোনো থিওরি নাই, অ্যাকাউন্টিংয়ে সবগুলোই ম্যাথ আসবে, ক নাম্বার কোশ্চেনটাও ম্যাথ আসবে, সংজ্ঞা টাইপের কোনো কোশ্চেন নাই। এক। সেই ক্ষেত্রে আর্থিক বিবরণী মাত্র দিয়েছে হচ্ছে 10 থেকে 12টা, আর বাকি সবগুলো কিন্তু 8টি করে, এবং স্পেসিফিক ম্যাথ বলে দিয়েছি। লেনদেন থেকে একটা আসবে, র্যামিল থেকে একটা, আমাদের নগদান বই সিঙ্গেল হয়ে দেওয়া হয়েছে, এবং সেখান থেকে 8টি করে প্রশ্ন বিশ্লেষণ করে তোমার জন্য দেওয়া হয়েছে। তোমাকে কেউ বলেছে? মেবি নট। তাহলে এই প্রশ্নটা ধরো কারো আজকে অ্যাকাউন্টিং পরীক্ষা না, কারো হচ্ছে ম্যাথমেটিক্স পরীক্ষা, গণিত পরীক্ষা দিয়ে এসে বা অন্য একটা পরীক্ষা দিয়ে এসে আগামীকাল ধরো তোমার হচ্ছে হিসাব বিজ্ঞান পরীক্ষা, তুমি কি করবে? এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে স্টার্ট করে দিলে, যাদের কাছে এই শীটটা নাই বা যাদের কাছে এই সাজেশনটা এখন পর্যন্ত পৌঁছায়নি, তারা কি করবে? তারা মূল বই করা স্টার্ট করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত যতক্ষণ পড়বে, মানে ওই সময়গুলোর মধ্যে 250টি এমসিকিউ 10 থেকে 20 বার রিভিশন হয়ে যাবে। তার মানে একটা শিক্ষার্থী একবারই শেষ করতে পারতেছে না, কিন্তু আমার শিক্ষার্থীগুলো 250টা খুব তাড়াতাড়ি শেষ করতে পারতেছে। এটাই হচ্ছে এই শীটের ম্যাজিক, এবং এইটা করার মাধ্যমে বাকি মূল বইটা আপনার পড়তে হচ্ছে না। বিশ্লেষণ আমি করেছি আপনার হয়ে, আপনি শুধু এখন পড়বেন। যদি এই 250টা প্র্যাকটিস করতে না পারেন, ক্লোজ করে দেন, পড়ালেখার দরকার নেই। তো চলো আমরা প্রথম অধ্যায়টা বিশ্লেষণটা দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই ম্যাজিক শিটটা এখন দেখব। প্রিয় শিক্ষার্থী, মাত্র 250টি এমসিকিউ কিন্তু আমরা প্র্যাকটিস করতেছি, এবং এই সাজেশনটি সকল বোর্ড, ইংলিশ ভার্সন বা দাখিল বা মাদ্রাসা বোর্ড, সকল বোর্ডের শিক্ষার্থীর জন্যই প্রযোজ্য। যেহেতু আমি সবগুলো বোর্ডের প্রশ্ন বিশ্লেষণ করেছি 2015 থেকে 2024 সাল পর্যন্ত, পাশাপাশি টেস্ট পেপারের প্রায় 100টা স্কুলের মতো কোশ্চেন আছে, সেই প্রশ্নগুলো থেকেও আমি উদ্দীপক নির্ভর প্রশ্নগুলো নিয়েছি, যেন তোমরা ডিরেক্ট প্রশ্ন কমন পাও। এবং আবারও বলছি, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও বলে থাকি, এই সাবজেক্টটায় আপনি কমন পাবেন সবচেয়ে বেশি। আর প্রিয় শিক্ষার্থী, তোমাদের বলতেছি, এটাই কিন্তু সবচেয়ে বেশি কমন পাবে তোমরা। গ্রুপ সাবজেক্টগুলো তোমরা সবচেয়ে বেশি প্রশ্ন কমন পাবে। আমাকে যদি প্রশ্ন করো বলে, স্যার কোন সাবজেক্টটার এমসিকিউ সবচেয়ে ডিফিকাল্ট, আমি এক কথায় উত্তর দিব, সেটা হবে বাংলা প্রথম পত্র। আর কোনো সাবজেক্ট না, শুধুমাত্র বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে এমসিকিউ ঝামেলা হতে পারে, কারণ যে কোনো একটা লাইন থেকে প্রশ্ন হতে পারে, যে কোনো একটা কবিতার লাইন তুলে দিয়ে কিন্তু প্রশ্ন করতে পারে। জাস্ট এজন্যই বলি বাংলা প্রথম পত্রের এমসিকিউ খুবই ডিফিকাল্ট। কিছু কিছু বোর্ডে 30টায় প্রশ্ন কমন পড়ে যায়, কিছু কিছু বোর্ডে 15 থেকে 20টি প্রশ্ন কমন পড়ে। বাংলা প্রথম পত্রের কথা বলতেছি, কিন্তু বাংলা দ্বিতীয় পত্র আবার 100%, প্রত্যেকটা বোর্ডে 26টি প্রশ্ন, 24টি প্রশ্ন একবার ডিরেক্ট কমন থাকবে সব। ওকে, কাম টু দ্য পয়েন্ট, আমরা চলে আসলাম। আমরা এখন শুরু করব প্রথম অধ্যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বিশ্লেষণ করতে চাচ্ছি প্রথম অধ্যায়টা কি কি তথ্য দেওয়া আছে সেটা। অবশ্যই এই তথ্যগুলো তোমাকে জানতে হবে, ভালো মতো বুঝতে হবে। অ্যাকাউন্টিং সাবজেক্টটা হচ্ছে বোঝার জন্য। ধরো তুমি আজকে থেকে পড়াটা শুরু করতেছো, তুমি এর আগে পড়ো নাই, জাস্ট আজকে থেকে আমার সাথে পড়াশোনা করো, এবং তুমি যদি এটার পিডিএফ ক্রয় করতে পারতে বা ক্রয় করে নিজে বাসায় প্রিন্ট করে বই আকারে পড়তে পারো, মাত্র কয়েকটা পেজ, খুব বেশি পেজও না, সবার চেয়ে এগিয়ে থাকবে, স্মার্টলি এগিয়ে থাকবে সবার চেয়ে। সম্পূর্ণ বই শেষ করার আগে ইতিমধ্যে তোমার শেষ, তুমি একদিনের সম্পূর্ণটা কাভার করে একেবারে কি বলবো, বলে নাকে সরিষা তেল দিয়ে ঘুমাই থাকবে, ব্যাপারটা এরকম হবে। যা হোক, প্রথমে আমরা দেখি
হিসাব বিজ্ঞানকে দুটো তথ্য ইনফরমেশন দেওয়া হয়েছে এখানে, তথ্য ব্যবস্থাপনা এবং ব্যবসায়ের ভাষা বলে অভিহিত করা হয়েছে। হিসাব বিজ্ঞানের প্রথম যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা ছিল লেনদেন লিপিবদ্ধকরণ। এটা কিন্তু প্রথম উদ্দেশ্য, প্রধান কিন্তু না। আর অন্যতম প্রধান উদ্দেশ্য এটা হচ্ছে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। যেহেতু দিনের বেলায় আমি রেকর্ড করতেছি, একটু সাউন্ড আসতে পারে বাহির থেকে। হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল প্রকাশ করা, এটা কিন্তু মূল উদ্দেশ্য। ব্যয় নিয়ন্ত্রণ খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। ব্যয় নিয়ন্ত্রণ হিসাব বিজ্ঞানের একটি প্রয়োজনীয়তা, এবং যার মাধ্যমে হিসাব বিজ্ঞানের কোনো প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। তাহলে কোনো প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব কিসের সাহায্যে? ব্যয় নিয়ন্ত্রণের সাহায্যে। এরকম প্রশ্ন করবে। আধুনিক যুগে হিসাব বিজ্ঞানকে বলা হয় মূল্যবোধের বাহক হিসেবে ধরা হয়। দেখো এখানে কিন্তু হাইলাইট করে বড় করে দিয়েছি, তোমাদের চোখে যেন ভাসে। নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতাকে বলা হয় জবাবদিহিতা। দেখো এটা বোল্ড করা হয়েছে এবং বড় করে দিয়েছি যেন ব্রেনে তোমার সেভ হয়ে থাকে। এভাবে করে অনেকগুলোই দিয়েছি। মূল্যবোধ হলো একটি মানদণ্ড যা গড়ে ওঠে চিন্তা, চেতনা, বিশ্বাস ও ধ্যান ধারণার ভিত্তিতে। বাকিতে পণ্য বিক্রয়ের পূর্বে বিক্রেতার দায় পরিশোধের ক্ষমতা যাচাই করা হয়। পরীক্ষার ফি নির্ধারণ হলো শিক্ষা বোর্ডে হিসাব বিজ্ঞানের একটা প্রয়োজনীয়তা। এখানে দেখো, এখানে আরেকটা ম্যাজিকের মতো কাজ করবে। সেটা হচ্ছে দেখো 1494 সালে, তাহলে প্রথমে সালটা তোমরা মনে রাখলে 1494 সালে ইতালিতে। তাহলে কোথায়? ইতালিতে। কত শতাব্দীতে? পঞ্চদশ শতাব্দীতে আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়। হিসাব বিজ্ঞানের মূলনীতি দুতরফা দাখিলা পদ্ধতি প্রবর্তন করেন কে? হিসাব বিজ্ঞানের জনক ইতালির গণিতবিদ লুকা প্যাসিওলি। তাহলে এই যে ছোট্ট একটা প্যারা, এটার মধ্যে অনেকগুলো এমসিকিউ লুকিয়ে আছে। দেখো এতগুলো এমসিকিউ পড়ার প্রয়োজন নাই। এটাই হচ্ছে সেই স্মার্টনেস। তুমি সবার চেয়ে এগিয়ে কিভাবে থাকবে। দেখো ছোট্ট কয়েকটা লাইনের মাধ্যমে পুরো তার হিস্ট্রি তুমি জেনে ফেলেছো। সমাজবদ্ধভাবে বসবাসকারী মানুষের প্রথম পেশা ছিল কৃষিকাজ। সভ্যতার সূচনা লগ্নে মানুষ হিসাব রাখত পাথরের চিহ্ন দিয়ে এবং রশিতে গিট দিয়ে। এই তো হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছি হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহার করে একটা প্রশ্ন পরীক্ষা অবশ্যই আসবে এখান থেকে। অভ্যন্তরীণ বলতে আমরা এখানে তিনটাকে নিয়েছি, এই তিনটাই বেশি পরীক্ষায় অপশন হিসেবে থাকে। ব্যবস্থাপক, মালিক আর হচ্ছে পরিচালনা পর্ষদ। এটা হচ্ছে অভ্যন্তরীণ, ভিতরের কথা বলা হয়। ইনার হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী, মানে বাহিরের পাওনাদার, ঋণ প্রদানকারী, সরকার, কর্মকর্তা কর্মচারী, হিসাব নিরীক্ষক, বিনিয়োগকারী আর হচ্ছে ভোক্তা। এই অপশনগুলোই পরীক্ষায় বেশি আসছে। সরকারের আয়ের উৎস ভ্যাট, কর, শুল্ক, আয়কর, কাস্টমস ডিউটি ইত্যাদি। হয়ে গেল। আমরা কিন্তু মূল অধ্যায়টা একেবারে রিভিউ করে ফেললাম। এই অধ্যায়ে তোমার ইনফরমেশন যতটুকু জানার প্রয়োজন হয়ে গেল। আমি তাহলে শুরুতে কেন বললাম বলে বই পড়তে হবে না, এই যে তোমার বইটা আমি পড়ে দিলাম, তোমার সম্পূর্ণ বইটা আমি পড়ে দিয়েছি। তো এখন আমি এমসিকিউ প্র্যাকটিস করবো সেখান থেকেই। হিসাব বিজ্ঞান প্রথম উদ্দেশ্য কোনটি, যেটা আমি শুরুতেই জানি, সেটা হবে লেনদেন লিপিবদ্ধকরণ। হিসাব বিজ্ঞান উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তাটা কি? সঠিকভাবে লেনদেন লিপিবদ্ধ করা, যেটা প্রথম উদ্দেশ্য। ইয়েস। সংশ্লিষ্ট পক্ষকে ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে সাহায্য করা, এটাও রাইট। আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নিরূপণ করা অন্যতম প্রধান উদ্দেশ্য, অবশ্যই রাইট। তাহলে আমাদের তিনটা উত্তর হিসেবে আমরা নিয়ে নিলাম। তাহলে তিনটাই কিন্তু আমাদের কাছে সঠিক। দ্যাটস ইট। হিসাব বিজ্ঞানের উন্নতির কারণটা কি? সময়ের পরিবর্তন। ইয়েস, সময়ের পরিবর্তনের সাথে সাথে এটা আরো পরিবর্তিত হয়েছে। বিজ্ঞান আর প্রযুক্তির উন্নয়ন হয়েছে, ব্যবসা বাণিজ্যের অগ্রগতি মাস্ট। 1, 2, 3। পরিবেশ, সমাজ। সমাজ ও পরিবেশের কথা যেহেতু উল্লেখ করা হয়েছে, সেই ক্ষেত্রে আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থার কথা আমরা উত্তর হিসেবে নিব না, যেহেতু সমাজ ও পরিবেশের কথা বলা হয়েছে। পণ্য তৈরিতে স্বাস্থ্যসম্মত কাঁচামালের জন্য ব্যয়, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। ওকে, আশা করি এই টাইপের প্রশ্ন কমন না পড়লেও তুমি উত্তর করতে পারো প্রিয় শিক্ষার্থী। সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদাহরণ কোনটি? ক্লাব, হসপিটাল, বিদ্যালয়, কলেজ দিতে পারে। এটা তো অ্যাজ এ শিক্ষার্থী হিসাবে সাধারণ জ্ঞানের মধ্যে পড়ে যাচ্ছে। এটা কি প্রশ্ন কমন পড়ার প্রয়োজন আছে? 5 নম্বর কোশ্চেন, এই টাইপের কোশ্চেনগুলো। যা হোক, আমরা এখন প্রথম অধ্যায়ের কার্যক্রম কিন্তু শেষ। আমি কিন্তু বলেছিলাম প্রত্যেকটা অধ্যায় থেকে মাত্র 20টি করে এমসিকিউ দিলেও কিন্তু হয়ে যাচ্ছে। দেখো প্রথম অধ্যায় থেকে এমসিকিউ দিয়েছে মাত্র 5টা। এবার আসি কি দ্বিতীয় অধ্যায় চলে আসি আমরা। দ্বিতীয় অধ্যায় আমরা অবশ্যই আমাদের জানতে হবে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনাকে লেনদেন বলা হয়। তাই আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে কি? লেনদেন।
আমি তোমাদের শুরুতেই বলেছি, বলে এভাবে তোমাকে কেউ তৈরি করে দিবে না বা দেয়নি হয়তো। তুমি যে একদিনের মধ্যে সম্পূর্ণ প্রিপারেশন নিবে সেটা এই শীটের মাধ্যমে নেওয়া সম্ভব, যেটা আমি সৃজনশীলের ক্ষেত্রেও করেছি। লেনদেনের আবেদনিক অর্থ কি? গ্রহণ এবং হচ্ছে দান, গ্রহণ আর হচ্ছে প্রদান। দ্বৈত সত্তা, দুটি সত্তা বৈশিষ্ট্যের কারণে এ প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকে, দাতা ও গ্রহীতা বা ডেটর ও ক্রেডিটর। তাই লেনদেনের উৎস আর্থিক ঘটনা থেকে, দুটি পক্ষ আর্থিক ঘটনা থাকতে হবে লেনদেনের উৎস। এখানে অনেকগুলো এমসিকিউ আছে, এই একটা লাইনের মধ্যে তোমাকে বুঝে নিতে হবে বলে আমি একটা লাইনের মাধ্যমে অনেকগুলো শিখে ফেললাম। এটাই হচ্ছে তুমি বাকি সবার চেয়ে এগিয়ে থাকবে। লেনদেন হতে পারে ঐতিহাসিক, 1, 2 দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে। পূর্বে সংগঠিত আর্থিক ঘটনাকে ঐতিহাসিক ঘটনা বলে। হিসাব সমীকরণে মূল উপাদান 3টি, দেখো অ্যাসেট, লাইবিলিটিস আর হচ্ছে ইকুইটি। এখানে তাহলে এ সমান এল প্লাস ই। বর্ধিত রূপ মানে আরো যদি বাড়িয়ে বলি তাহলে ইটাকে শুধু ভাঙবো, ইটাকে আমরা আলাদা করে দেবো। এর মধ্যে আমরা পাবো হচ্ছে মূলধন, আয়, ব্যয় এবং হচ্ছে উত্তোলন, অর্থাৎ ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স আর লাস্ট হচ্ছে ড্রয়িংস। দ্যাটস ইট। তাহলে আমরা বর্ধিত রূপটাও জানলাম, যেখানে আমার মূলধন, আয়, ব্যয়, উত্তোলনের কথা বলা হবে। আমি শুধু ইকুইটি নিয়ে কথা বলবো, মানে মালিকানা সত্ত্ব নিয়ে কথা বলবো। ইকুইটি বলতে 4টা উপাদান, মূলধন, আয়, ব্যয় আর হচ্ছে উত্তোলন। ব্যবসার মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের যে দাবি, তৃতীয় পক্ষের কথা বলা হয়েছে দাবি, এটা হচ্ছে কি? দায়। মালিকানা সত্ত্ব কমলে মোট দায় তখন বেড়ে যাবে আর মোট সম্পদ কমবে। তাহলে যদি মালিকানা সত্যিবার বাড়ে তাহলে উল্টা হবে, তোমাকে বুঝে নিতে হবে। বিক্রেতা প্রস্তুত করেন, এখানে 3টা জিনিসের কথা তোমাদের বলে দিয়েছি। 1, ক্রেডিট নোট, বিক্রেতা ক্রেডিট নোট। তাহলে ডেবিট নোট কে তৈরি করবে? ক্রেতা। সহজে আমরা বুঝতে পারি, চালান এবং সে ক্যাশ মেমো। ডেবিট নোট প্রস্তুত করা হচ্ছে ক্রেতা, এই যে ক্রেতাকে অনেক বড় করে হাইলাইট করা হয়েছে। বহি ফেরত দ্বারা, মানে বহি ফেরত এক কথা হচ্ছে ক্রয় ফেরত দ্বারা ডেবিট নোট এবং আন্ত ফেরত বা বিক্রয় ফেরত দ্বারা ক্রেডিট নোট প্রস্তুত করা হয়। ক্যাশ মেমো 3 সেট তৈরি করা হয়, এর মূল কপি ক্রেতাকে দেওয়া হয়। চালানের উপর ভিত্তি করে আমরা ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা প্রস্তুত করি। দ্যাটস ইট। আমাদের বিশ্লেষণ হয়ে গেল। আমরা এখন এই অধ্যায়ের এমসিকিউগুলো একটু বিশ্লেষণ করতে চাই। 1,20,000 টাকা মূলধন হিসাবে ব্যবসায় আনয়ন করায় হিসাব সমীকরণে কোন উপাদানের প্রভাব পড়বে? এই টাইপের প্রশ্নগুলো তুমি যদি বুঝতে না পারো তাহলে একটু ঘুরাই দিলে আপনি আর অ্যান্সার করতে পারবেন না। ওকে, প্রথমে একটু বুঝতে চাই। 1,20,000 টাকা ব্যবসায় মূলধন হিসাবে আনা হলো, তার মানে ব্যবসায় নগদ সম্পদ বৃদ্ধি পেল আর মূলধন নামক ইকুইটিও বৃদ্ধি পেল, অর্থাৎ এ এবং ই উপাদান বৃদ্ধি পাবে দুটোই। কোন লেনদেনটির ফলে হিসাব সমীকরণে শুধুমাত্র ই উপাদানের পরিবর্তন হবে? যেটা আমি 4টার কথা বলেছি। কি বলেছিলাম? ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স আর লাস্ট হচ্ছে কি? ড্রয়িংস। তাহলে দেখতে পাচ্ছি এখানে উত্তোলন, ড্রয়িংসের কথা বলা হয়েছে, তার মানে উত্তর গ নাম্বারটা হবে, পরিবর্তন হবে। আচ্ছা, এরপর দেখি। জনাব রিয়াদ 2023 সালের 1 জানুয়ারিতে নগদ 1 লক্ষ টাকা এবং 1,50,000 টাকা ব্যাংক ঋণ এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন। জনাব রিয়াদের মালিকানা সত্ত্বের পরিমাণটা কত? তাহলে মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। মালিকানা সত্ত্বের মধ্যে 4টি উপাদান থাকে, তাহলে এই 4টি উপাদান বিশ্লেষণ করলে নগদ টাকা মূলধন হিসেবে আনা হয়, তাহলে 1 লাখ, এবং আরেকটা দেখতে পাচ্ছি হচ্ছে এত টাকার আসবাবপত্র। খেয়াল করে দেখো, এটাও মূলধন হিসেবে আনা হয়েছে, তার মানে 1,50,000 টাকা হবে। ব্যাংক ঋণ কিন্তু মালিকানা সত্ত্বের কোনো অংশ না, তোমরা দেখতে পাচ্ছ। ওকে, রিহান ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয় 50,000 টাকা, যার অর্ধেক মূল্য নগদে পরিশোধ করা হলো। নগদে পরিশোধ করেছি, এর ফলে এ মানে অ্যাসেট বা নগদ টাকা বা নগদ সম্পদ হ্রাস পেয়েছে। আবার অর্ধেক পরিশোধ করি নাই, তার মানে লায়াবিলিটিস দায় বৃদ্ধি পেয়েছে, কেউ আমার কাছে টাকা পায়, আমি দায়বদ্ধ। 3, ইকুইটি হ্রাস পেয়েছে। কোনো কিছু খরচ করলে আমরা ইতিমধ্যে জানি, কারণ ই বলতে আমরা 4টা উপাদানকে বলেছি, মূলধন, রেভিনিউ, এরপর হচ্ছে ব্যয় আর লাস্টে হচ্ছে কি? ড্রয়িংস মানে উত্তোলন। তার মানে ই অবশ্যই হ্রাস পাচ্ছে। অ্যান্সার 1, 2, 3। আচ্ছা, এরপর আমরা পরের কোশ্চেনটা আসি। কোনটি লেনদেন বহির্ভূত ঘটনা? এটা কমন পড়ার প্রয়োজন নাই, যেসব শিক্ষার্থী হালকা অ্যাকাউন্টিং সম্পর্কে ধারণা রাখে তারাও জানে। আমাদের লাস্টে ফরমাইশ বা অর্ডার, এটা কখনোই লেনদেনের মধ্যে আসবে না, কারণ আর্থিক ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা অবশ্যই হতে হবে। কোনটি অদৃশ্যমান লেনদেন? অবচয়।
আঠাপত্র অবচয় বলুক, যার কথাই বলুক না কেন, অবচয় আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, লেনদেন দ্বারা মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে। ইয়েস, মালিকানা সত্ত্ব যদি কমে তাহলে মোট দায় বাড়বে। একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে, এটাও তো সঠিক। মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় বাড়বে। মালিকানা সত্ত্ব এবং মোট দায় একই পাশেই থাকে, এ সমান এল প্লাস ই। এই নীতি বুঝলেও তোমাকে বোঝা উচিত বলে একটা বাড়লে দুটোই কিভাবে বাড়ে একই পাশে, এরকম। নেক্সট, একটি লেনদেন অন্য একটি লেনদেন হতে আলাদা, এর কারণ কি? দ্বৈত সত্তা এবং স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র বলে। একটি লেনদেন অন্য একটি লেনদেন থেকে আলাদা, এর কারণ হচ্ছে স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র, এরা আলাদা। যদি প্রদেয় হিসাবে টাকা পরিশোধ করা হয় তবে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে? প্রদেয় হিসাব মানে কি? কেউ আমার কাছে টাকা পেত বিলের মাধ্যমে, সেই টাকাটা আমি দিয়ে দিলাম, নগদ সম্পদ হ্রাস পেল। তাহলে কেউ আমার কাছে টাকা পেত মানে আমি তার নিকট দায়বদ্ধ ছিলাম, আমার দায়টাও কমে গেল। তাহলে দুটোই হ্রাস, সম্পদ হ্রাস, দায় হ্রাস। এ এবং এল দুইটাই হ্রাস। আই থিঙ্ক ক্লিয়ার তোমাদের। আটাপত্র অবচয় 1500 টাকা, এটি কোন ধরনের লেনদেন? এটা আমাদের এমসিকিউতে না দিলেও হতো, রিপিট হয়ে গেছে, অদৃশ্যমান। নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? নগদ বললে অবশ্যই ক্যাশ মেমোটা আসবে। ভাউচার হলো লেনদেনের প্রমাণপত্র। ভাউচার খুবই ক্লিয়ারলি তোমরা বুঝে নিবা, ভাউচার হচ্ছে লেনদেনের প্রমাণপত্র। কিন্তু মাল ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিলের কথা বলে সেক্ষেত্রে চালান আসবে। আই থিঙ্ক ক্লিয়ার। ভাউচার হচ্ছে লেনদেনের প্রমাণপত্র, কিন্তু মাল ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল বললে সেটা আসবে কি? চালান। বাইরে একটু সাউন্ড হচ্ছে, কিছু করার নেই। এখন ব্যবসায়ের মালিকানা সত্ত্ব বৃদ্ধির কারণ কোনটি? রেভিনিউ বৃদ্ধি। ব্যবসায়ের মালিকানা সত্ত্ব বৃদ্ধির কারণ হচ্ছে রেভিনিউ বৃদ্ধি। বৃদ্ধি পাবে তো মালিকানা সত্ত্ব, ওই যে আর এর কথা বলেছি, রেভিনিউ, আয়। মালিকানা সত্ত্ব কমিয়ে দেয়, খরচ করলেই কমিয়ে দিবে। ঋণের সুদ আমাকে পরিশোধ করতে হবে, খরচ দ্যাটস এটা কমিয়ে দিবে। কোনটি লেনদেনের বৈশিষ্ট্য বহির্ভূত? ব্যয় নিয়ন্ত্রণ। এটা লেনদেনের বৈশিষ্ট্য না, এটা প্রয়োজনীয়তা। বৈশিষ্ট্যের মধ্যে এটা পড়ে নাই, পরিমাপযোগ্যতা, স্বয়ং সম্পূর্ণতা, অদৃশ্যমানতা, এইটা। ব্যয় নিয়ন্ত্রণটা লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে নেই। পণ্য ক্রয় ও বিভিন্ন সপক্ষে নিচের কোনটি ব্যবহৃত হয়? সেটা হচ্ছে ডেবিট ভাউচার। ক্রয়ের কথা বলা হয়েছে, পণ্য ক্রয় ও বিভিন্ন ব্যয়, এই ব্যয়ের কথা বলা হলো, দ্যাট মিনস এটা হচ্ছে ডেবিট ভাউচার হবে। উল্টা বললে কিন্তু বিক্রয় এবং বিভিন্ন আয়ের সপক্ষে, সেই ক্ষেত্রে ক্রেডিট ভাউচার তুমি দিতে পারো। মেশিনের অবচয় ধার্য করা হয় কোন লেনদেন দ্বারা? এটা হচ্ছে অভ্যন্তরীণ। মেশিনের অবচয় অভ্যন্তরীণ। নিচের কোনটি প্রতিষ্ঠানের জন্য এক ধরনের দায়? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কিন্তু প্রতিষ্ঠানের জন্য এক ধরনের দায়। হিসাব সমীকরণ অনুযায়ী মালিকানা সত্ত্বকে প্রভাবিত করা উপাদান কয়টি? 4টা বলছিলাম, সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস হচ্ছে ডি। প্রতিটি লেনদেন প্রভাবিত করে দুটি হিসাব খাতে, মানে দুটি পক্ষকে। ইয়েস, হিসাব সমীকরণকে এ সমান এল প্লাস ই বর্ধিত রূপ আছে, এ সমান এল প্লাস ই না বলে সি প্লাস আর মাইনাস ডি মাইনাস লাস্টে হচ্ছে ডি, ইএক্স মাইনাস ডি। ওকে, আর্থিক অবস্থাকে মালিকানা সত্ত্ব হলো মালিকের অধিকার, মালিকের অধিকার এক, আর হচ্ছে হিসাবে একটি প্রকার, কিন্তু তৃতীয় পক্ষের অধিকার না মালিকানা সত্ত্ব। তৃতীয় পক্ষের অধিকার থাকা মানে একটা দায় হয়ে গেল। লেনদেন হতে পারে দৃশ্যমান, অদৃশ্যমান, ঐতিহাসিক, এটাও আমরা জানি, ইতিমধ্যে পড়ে আসছি, এমসিকিউ দেওয়ার কোনো মানে হয় না। এই ডাবল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন তুমি রিপিট কোশ্চেন করে একেবারে ব্রেনে সেভ করে রাখতে পারো। তাহলে বুঝতেই পারছো প্রতিটা চ্যাপ্টারকে কিভাবে বিশ্লেষণ করা হয়েছে। টোটাল মাত্র 250টা এমসিকিউ পড়ে যাও, এর বাইরে না বই পড়তে হচ্ছে, না কোনো টেস্ট পেপার সলভ করা লাগতেছে, না কোনো বোর্ড কোশ্চেন পড়তে হচ্ছে। একেবারে আমি আবারও বলছি, জাস্ট পরীক্ষা হলে সবার আগে এক্সাম তোমার শেষ হয়ে যাবে। গণিতে পাশ করতে চাই, মাত্র 12টি সৃজনশীল প্রশ্ন করলেই হবে, এবং পাশে হচ্ছে মাত্র 3টা রেকর্ডের ক্লাসে দেখলেই হবে। গণিতে 100 পেতে চাই, তাহলে 54টি সৃজনশীল প্রশ্ন, সাথে থাকবে হচ্ছে 199টি এমসিকিউ। এর বাইরে একটাও করার প্রয়োজন নেই, মূল বইটাও আর করতে হবে না, যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি। সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে। আজকে দেখবে, যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো, প্রত্যেকটা ভিডিওর সাথে অ্যাকাউন্টের লিঙ্ক আকারে থাকবে। এখন পর্যন্ত 578 জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে। এখানে প্রায় 50 জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন, টিচার। আলহামদুলিল্লাহ, প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন। আলহামদুলিল্লাহ, বিষয়গুলো 100% কমনের কথা বলতেছি কেন? প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, আর বাকিটুকু আপনি করবেন।
প্রশ্ন কমন নিয়ে বিন্দু মাত্র সন্দেহ থাকবে না। আমি আবারও বলতেছি, যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের, শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন, যেহেতু গণিত একবার কোর্স আকারে আপনি পাচ্ছেন। স্পেশাল গণিতে কী থাকবে সেটা একটু বলে দিই। সৃজনশীল 54টি আগে বলে দিয়েছি, আর এখানে মিনিমাম 8টা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন। আর এমসিকিউ 199টি উত্তর ব্যাখ্যাসহ সৃজনশীল উত্তর ব্যাখ্যাসহ রেকর্ডেড ক্লাস থাকবে। এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল শিট থাকবে। এই জ্যামিতি শিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো তাহলে এটা পাপ হবে। 131টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে 70টি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো, তুমি চাইলে সেটা করতে পারো, নাও করতে পারো, অ্যাজ এ উইশ। একইভাবে উচ্চতর গণিত, এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো 3টে একত্রে নিলে কী হবে, বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে, ব্যবসায় শিক্ষার বিষয়গুলো আছে, মানবিক বিভাগ, সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে। আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই, মোট 13টি সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী, 5100 টাকা। প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেলভাবে মাত্র 510 টাকা করে। শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে 1020 টাকা। ব্যবসায় শিক্ষায় 12টি সাবজেক্ট 4880 টাকা। মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম। আবার বলছি, প্রশ্ন কমন এটা 100%। এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে, তোমরা এখানে নক করতে পারো। আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও, আবারও বলতেছি, সেই ক্ষেত্রে যে কাজটা করবে, আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই, দ্যাটস ওয়াই 11টা বা 12টা পর্যন্ত আমাকে ফোন দিবে না। দুপুর 12টার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা। সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ SMS দিলেই হয়, বলে আমি ক্রয় করতে চাই, এতটুকুই। আর নগদ নাম্বারটা দেখতে পাচ্ছ, টাকা পাঠানোর পর কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো জাস্ট লাস্টে 4টা নাম্বার দিলেই হবে। আবার বলছি, প্রশ্ন কমন দিব 100%, সেটা যে সাবজেক্টে হোক না কেন, একেবারে কৃষি পর্যন্ত।